ভোক্তা, আমি যাকে কপালে টিকা দিতে থাকবো সে তোর কাছে কিভাবে আসবে? খোঁড়াতে খোঁড়াতে আসতে বল, তাহলে আমি চিনতে পারবো। ঠিক আছে, আয় আমার গোলাপ ফুল, খোঁড়াতে খোঁড়াতে আয়। এবার বল, কে এসেছিল তোর কপালে টিকা দিতে? সবাই সামনে থেকে সর। কেউ যদি বলে দিস ইশারা করে, তাহলে আমি খেলবো না। বলছি না, তুই যে কেমন মানুষ বুঝি না, সামনেও থাকতে দিচ্ছিস না। মুখটা ভালো করে ভেবে বল, না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। দাঁড়া বলছি, চোখটা যেভাবে ধরেছিল কিছুই তো দেখতে পাইনি। আপু, দাদি কেমন করছিল? ডাক্তার এসে ওষুধ দিয়ে গিয়েছে, বলেছে দাদি নাকি বেশি দিন বাঁচবে না। কিসব বলছিস তুই ভাই? তাড়াতাড়ি বাড়িতে চল। এই, তোরা খেল, আমি আর খেলবো না। দাদি, তোমার কিছু হয়নি? তুমি সুস্থ আছো? তাহলে ভাই মিথ্যা কেন বললো? কি মিথ্যা বলেছে দাদু ভাই? দাদু ভাই, তোকে না বলেছি মিথ্যে কথা বলতে নেই? কি করবো দাদি, আবুকে তো ভালোভাবে বললে কিছুতেই বাড়িতে আসতো না, তাই তো মিথ্যে বলে বাড়িতে এনেছে। মা বলছিল তোমার ওষুধ ফুরিয়েছে, এদিকে সবজিও ফুরিয়েছে। তাতে আমার কি? আমি কি করব? আমি কোনো কাজ করতে পারবো না। দিদি ভাই, শরীরটা তেমন চলছে না। তোর মা ফুল তুলতে গেছে, মোড়ল গাঁদা ফুলের মালা বানিয়ে দিতে বলেছে। তুই যদি একটু রান্নাটা দেখতি, আমি জাল ধরিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি রান্না করছি, তোমাকে এমন করে বলতে হবে না। আর ভাই, তুই মায়ের সাথে কেন যাসনি? মায়ের শরীরে এমনিতেই জ্বর। এই মোড়ল সবসময় মাকে দিয়ে কষ্টের কাজ করায়। মরলের বাড়িতে কাজ না করলে তো আমাদের পেটে ভাত জোটে না, তাই তো মা এত কষ্ট করে। আর যদি ছেলেটা বেঁচে থাকতো, তাহলে এত কষ্ট করতে হতো না বৌমাকে। যাই হোক দিদি ভাই, আমি তরকারি কেটে দিচ্ছি, আর কেমন করে রান্না করতে হয় তোকে বলে দিচ্ছি। ঠিক আছে দাদি। কি হয়েছে মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? পায়ে কি হয়েছে, এমন খোঁড়াচ্ছ কেন? আসলে গাছ থেকে ডাল পড়ে পায়ে কেটে গেছে। কি বলছো বৌমা? অনেক রক্ত পড়ছে তো। তুমি দাঁড়াও, আমি কাটা জায়গা বেঁধে দিচ্ছি। তোমার হাতেও তো দেখি লেগেছে। তুমি এখানে বসো মা, আমি পানি দিচ্ছি। মা, আমি আর ভাই মিলে তোমার গাঁদা ফুলের মালা বানিয়ে দিচ্ছি। তোমার কাটা হাত নিয়ে মালা বানাতে পারবে না। ঠিক আছে, তবে তোরাই মালা বানা। মা, আপনি এখানে বসুন, আমি খাবার এনে দিচ্ছি, তোরাও খেয়ে কাজ কর। তোমাকে কিছুই করতে হবে না বৌমা, তুমি বসো, আমি খাবার আনছি। আমি মোড়ল বাড়িতে যাচ্ছি, কিছুদিনের ছুটি চাইবো, আর মালাটা দিয়ে আসি, না হলে মোড়ল মশাই আবার রাগ করবেন। পাটা বড্ড যন্ত্রণা করছে। ঠিক আছে মা, তুমি আস্তে আস্তে যাও। তোমার পাটা ভেঙে গেছে মনে হয়। তুমি বাড়ি এলে কবিরাজ মশাইকে আসতে বলবো। তোর দাদির ওষুধ লাগবে, দেখলাম কাশিটাও বেড়েছে। আমার ওষুধ লাগবে না, এমনিতেই সেরে যাবে। এটা তুমি কি করলে তিশার মা? তোমাকে কতবার বলেছি এটা অনেক দামি ফুলদানি, অন্য দেশ থেকে আনা। এটার ক্ষতি হলে তোমাকে কাজ থেকে বের করে দেব। আসলে আমি ইচ্ছে করে এমন করিনি মোড়ল মশাই। ফুল তুলতে গিয়ে পায়ে ডাল পড়ে পা ভেঙে গিয়েছে, এই জন্য। আমার কত শখের ফুলদানি, কাল আমার শখের শাড়ি ছিঁড়ে ফেলেছো, আমার শখের থালা ভেঙে ফেলেছো। তোমার কি সমস্যা? আমি ইচ্ছে করে করিনি, আমাকে ক্ষমা করুন।
সব সময় যত অজুহাত। আজকের পর থেকে তুমি আমার বাড়িতে কাজে আসবে না। ফুলের মালাটা দিয়ে আমার বাড়ি থেকে চলে যাও। আপনি তো সব জানেন, আপনার বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালাই। আমাকে কাজ থেকে বের করে দিবেন না। তোমার আজ এই সমস্যা, কাল ওই সমস্যা, এসব করতে করতে কাজে অনেক ফাঁকে দিয়েছ। তোমাকে কাজে রাখলে আমার সব জিনিস নষ্ট হয়ে যাবে। স্বামীকে তো অকালে খেয়েছো, এখন আমার বাড়ির সবকিছু নষ্ট করছো। তোমার মতো অলক্ষণে মানুষের ছায়াও যেন আমার বাড়িতে আর না পড়ে। ওটা ঠিক হবে না। তোমাকে আবার কিনে দেব গিন্নি, মন খারাপ করো না। এই অলক্ষণে মেয়ে, এই নাও তোমার এই মাসের টাকা। এবার বাড়ি থেকে বের হও। লাগলো খুব। এবার আমি কি করব? ছেলে মেয়ের মুখে কি তুলে দেব? চিন্তা কেন করছো মা? আমি আর আপু তো আছি। 2 ভাই বোন সংসার চালাবো। তোমার আর দাদির ওষুধ কিনবো। খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে। কি করবি? তোরা যে এখনো ছোট। সৃষ্টিকর্তা, তুমি কেন আমার ছেলেকে তুলে নিলে? আমারও যে চলার মতো শক্তি নেই। কেমন করে সংসার চালাবো? সবার মুখে কেমন করে ভাত দেব? দাদি, আমি আর ভাই মাঠে ধান করতে যাচ্ছি। যে ধান পাবো তা গুঁড়ো তৈরি করব, এরপর পিঠা বানিয়ে বিক্রি করব। আপু ঠিক কথাই বলেছে, কিন্তু পিঠে বানাতে তো চিনি, নারকেল, তেল, গুড় সবকিছুই লাগবে। কোথায় পাবো এসব? আমার কাছে কিছু টাকা আছে। তোর দাদির জন্য ওষুধ আর তোদের যা প্রয়োজনীয় জিনিস কিনিস। আমি তো সুস্থ আছি বৌমা। তোমার ওষুধ আগে লাগবে, পরে আমার ওষুধ নিয়ে ভাবা যাবে। তোর আর দেরি করিস না দিদি ভাই, বেরিয়ে পড়। একই, তোরা আমার জমিতে কি করছিস? ওমা, এত দেখি অনেকগুলো দান করিয়াছিস। আমাকে না বলে আমার জমি থেকে চুরি করে দান করাচ্ছিস? চাচা, এই পরে থাকা ধান তো আপনারা নেবেন না, তাই আমরা কুড়িয়ে নিচ্ছি। এগুলো তো নষ্ট হয়ে যাবে। আমার ধান নষ্ট হবে নাকি আমি কুড়াবো সেটা আমার বিষয়। আমার ধান আমাকে দিয়ে এখান থেকে চলে যা বলছি, না হলে মোড়লের কাছে বিচার দেবো। কিন্তু এই ধান তো সব আপনার জমির না চাচা। আরো অনেকের জমি থেকে কুড়িয়ে এতগুলো ধান হয়েছে। আমরা তো আপনার জমিতে মাত্র আসলাম। আমি এত কিছু বুঝি না। ধান দিবি নাকি মোড়লের কাছে যাব? না না চাচা, মোড়লের কাছে যাবেন না। আমরা আপনাকে সব ধান দিয়ে দিচ্ছি। কতগুলো ধান! আমার তো খুব আনন্দ হচ্ছে। এই ধান বিক্রি করলে অনেক টাকা হবে। আমি আবার জুয়া খেলতে পারবো। যাই তাড়াতাড়ি। ভাই, কি করব এবার? আমাদের শেষ আশাও তো নষ্ট হয়ে গেল। অন্যের জমি থেকে পড়া ধান নিলে যদি চোর বলে, তখন মা খুব কষ্ট পাবে। আপু, জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে মায়ের জন্য আর দাদির জন্য ওষুধ কিনি, চল। কিন্তু কুড়াল পাবো কোথায়? আমরা তো বাড়ি থেকে কুড়াল নিয়ে আসিনি। চল, রহিমা চাচিদের বাড়ি থেকে নিয়ে আসি। এই তোদের এক দোষ। কারো কিছু দেখলে তোদের সহ্য হয় না। কিছুদিন আগেই কুড়ালটা বানিয়েছি, অমনি চলে এলি নিতে। আমি কুড়াল দিতে পারবো না। তোর চাচা বাড়িতে এলে বকা দিবে। আমাদের কথা বললে চাচা কিছুই বলবে না চাচি। বাড়িতে দাদি আর মা দুজনেই অসুস্থ, তাই ভাবলাম কাঠ কেটে সেগুলো বিক্রি করে ওষুধ কিনবো। কি বলিস তোরা? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, তোর চাচা কুড়ালটা নিয়ে গিয়েছে। তোরা কালকে আসিস, ঠিক আছে? আজ বরং একটা কাঁচি নিয়ে যা। ঠিক আছে চাচি, তুমি কাঁচিয়ে যাও। ভাই চল, আমরা বরং জঙ্গল থেকে ফুল নিয়ে বিক্রি করি। জঙ্গলে শুনেছি অনেক সুন্দর সুন্দর ফুল আছে। এটা তো ভাঙা কাঁচি চাচি। তাতে কি, তোরা তো ফুল কাটবি, এতেই হয়ে যাবে। বাঁচলাম, কিছু লাগলেই আমার কাছে নিতে চলে আসবে। আমি আমার নতুন কুড়াল তোদের দিয়ে নষ্ট করছি না।
বুঝলাম না। আরে আপু, ওই দেখ, ওখানে অনেকগুলো ধানের গাছ আছে। চল, ধানগুলো বাড়িতে নিয়ে যাই। সত্যি তো, এত ধান কে লাগালো জঙ্গলের ভিতরে? কে আবার লাগাবে? মনে হয় নিজেই হয়েছে। এই ধানগুলো দিয়ে চাল বানিয়ে গুঁড়ো কুটলে অনেক গুড় হবে, তাই দিয়ে পিঠা বানাবো। চল আপু। কিন্তু ধান কাটবো কি দিয়ে? এই কাঁচি তো ভাঙা, ধার নেই। এতেই হবে আপু, চল তো। সূর্য আর তেষা অনেক কষ্ট করে ভাঙা কাঁচি দিয়ে ধান কাটে। সর্বশেষ ধানটা কাটতে গিয়ে তারা এক আওয়াজ শুনতে পায়। কেটো না, কেটো না, আমি যে বন্যে ধানের ভেতরে। কে কে কথা বলে? আমাদের মেরো না, আমাদের পৃথিবীতে কেউ নেই মা আর দাদি ছাড়া। খুব গরিব আমরা, দয়া করে ছেড়ে দাও আমাদের। আপু, ভয় করছে আমার। ভয় পেও না, আমি এক পরী, ধানের শীষের ভিতরে বন্দি আছি। দয়া করে আমাকে মুক্ত করো। কথা দিচ্ছি, তোমাদের সব অভাব কাটানোর ব্যবস্থা করে দিব। তোমাকে কিভাবে মুক্ত করব আমরা? আর ধানের শিশির ভিতরে তুমি কিভাবে এলে পড়ি? তবে শোনো, অনেকদিন আগে এক জাদুকরকে আমি তার জাদুর সাহায্যে মানুষকে অত্যাচার করতে দেখি। দয়া করুন জাদুকর, আমাদের এই ধানগুলোই শেষ সম্বল। ধান নষ্ট হলে অসুস্থ স্বামী সন্তান নিয়ে কি খাবো? আমাদের যে এই ধানের উপরেই সংসার চলে। দয়া করে আপনার জাদু বলে আমাদের ধানের জমি ঠিক করে দিন। আমি সবকিছু ঠিক করে দেব, কিন্তু তোমাদের সবার জমি আমার নামে লিখে দিতে হবে। তা কি করে হয়? আপনাকে যদি আমাদের জমি দিয়ে দিই, তাহলে আমরা সারা বছর কিভাবে সংসার চালাবো? না খেতে পেয়ে যে আমাদের জীবন চলে যাবে। তোমাদের বাড়িতে প্রতি বছর কিছু ফসল চলে যাবে। আমার কথায় রাজি না হলে সমস্ত জমি মরুভূমির মতো করে দেব। তখন কি করবে সবাই? আমরা আপনার কথায় রাজি। আমাদের আহার নষ্ট করবেন না, দয়া করুন। আমি জাদুকর রফিক, আমার কথা অমান্য করলেই বিপদ। আজ থেকে এই গ্রামের সকলেই হবে আমার দাস। এখানে চলবে আমার রাজত্ব। এমন সময় গাছের পেছনে লুকিয়ে থাকা পরী বেরিয়ে আসে। এসব কেন করছো জাদুকর? গ্রামের নিরীহ মানুষদের প্রতি কেন অত্যাচার করছো তুমি? ছেড়ে দাও ওদের। কোনোদিনও না। অনেক সাধনা করে আমি আমার জাদু শক্তি পেয়েছি, তা কাজে লাগাবো না? সেটা তো হয় না। তবে আগে আমার সাথে লড়াই করবি, তারপরে মানুষদের ক্ষতি করতে পারবি। আমাকে মারবি তুই? তোর মতো সাধারণ পরি আমার কোনো ক্ষতি করতে পারবে না। পরি, তুমি আমাদের জন্য নিজের জীবন নষ্ট করো না। তুমি চলে যাও, আমরা আমাদের ভাগ্য মেনে নিয়েছি। হ্যাঁ পরি, তুমি চলে যাও। আমাদের জন্য তুমি অনেক আঘাত পেয়েছো। আমাকে হারলে চলবে না। এই নিরীহ মানুষদের বাঁচাতে হবে। আমাকে যেতে হবে সাগর রানীর কাছে। তিনি জানেন এই জাদুকরের জাদু নষ্ট করতে। এবার কি করবি সবাই? তোদের পরে তো চলে গেল ভয়ে। শোন, এখন তোরা সবাই আমার জন্য রান্না কর। যদি রান্না খারাপ হয়, তবে তোদের যে কোনো একজনকে মরতে হবে। সাগর রানী, কোথায় তুমি? দেখা দাও, তোমার সাহায্য দরকার খুব। কেন ডাকলে তুমি আমাকে পরি? উজ্জ্বলপুর গ্রামের মানুষদের বড় কষ্ট। তুমি জাদুকরকে জাদু শক্তি দিয়েছো, তুমি পারো সেই জাদু নষ্ট করতে। তার জন্য যে তোমাকে দাম দিতে হবে, তোমাকে ধানের ভিতর বন্দি হতে হবে। কি বলছো তুমি? ঠিক আছে, ওই মানুষের জীবন বাঁচানোর জন্য আমি বন্দি হতে রাজি ধানের ভিতরে। সাগর রানী জাদু দিয়ে পরীকে ধানের ভিতর বন্দি করার পর জাদুকরের শক্তি শেষ করে দেয়। এই এই কি হচ্ছে আমার সাথে?
আমার এমন লাগছে কেন? মরে গেলাম, জলে যাচ্ছে সবকিছু। তার মানে এসব পরীর কাজ। যাক, এই জাদুঘরের হাত থেকে গ্রামটা মুক্তি পেল। আমাদেরকে বাঁচালো পরি, কিন্তু পরি কোথায়? আশেপাশে তো কাউকে দেখছি না, তবে কি নিজের জীবন দিয়ে আমাদের গ্রাম বাঁচালো পরি? তোমার জন্য সবাই কষ্ট পাচ্ছি, দোয়া করছি তোমাকে সারা জীবন বন্দি করে রাখলে সৃষ্টিকর্তা বিরাজ হবেন। তুমি সেদিন মুক্তি পাবে যেদিন তোমাকে কেউ জমিতে রোপণ করবে। তারপর তুমি ধানের শীষে বন্দি হবে। তখন যদি কেউ এই সমুদ্রের পানি তোমার শরীরে ছিটিয়ে দেয়, তবেই তোমার মুক্তি মিলবে। জানি না সেদিন কবে আসবে। এরপর পানির স্রোতে ভাসতে ভাসতে গ্রামে চলে এসেছি। কোথায় সেই সমুদ্র? আমাদের বলো, আমরা তোমাকে মুক্ত করব। পূর্ব দিকের জঙ্গল পেরিয়ে একটা গ্রাম, সে গ্রামের পাশেই সেই সমুদ্র। তাহলে আমরা যাচ্ছি সেই জঙ্গলে, তুমি চিন্তা করো না। দেরি করো না বন্ধু, এবার আমার শরীরে এই সমুদ্রের পানি দিয়ে দাও। ধন্যবাদ তোমাদের বন্ধু, অনেক উপকার করলে তোমরা। কতদিন পর প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। তোমাকে পরিরূপে দেখে খুব ভালো লাগছে। আপু, বিকেল হয়ে গিয়েছে, মা আর দাদি চিন্তা করছে মনে হয়। এবার চল, দান করিয়ে বাড়ি ফিরি। তোমাদের আর ধান কুড়ানো লাগবে না। এই বীজটা রাখো, এই বীজ বাড়িতে গিয়ে পুঁতে রাখবে। কালকেই দেখবে এই বীজ থেকে বড় গাছ বের হয়েছে, আর তাতে 7 রঙা পিঠা ধরে আছে। কি বলছো তুমি? 7 রঙা পিঠা? হ্যাঁ, 7 রঙা পিঠা, যা প্রতিদিন একটা একটা করে ধরবে। সে পিঠা যদি কেউ খায়, তবে তার শরীরের সকল রোগ সেরে যাবে। এই 7 রঙা পিঠা হচ্ছে নানা রকম রোগের ওষুধ। যত বড় রোগী হোক, এই পিঠা খেলে সেরে উঠবে। তাহলে তো অনেক ভালো হবে, কাউকে অসুস্থ হয়ে মরতে হবে না। তবে সাবধান, এই 7 রঙা পিঠা বিক্রি করে তোমরা দাম চাইতে পারবে না। কেউ যদি খুশি হয়ে তোমাদের টাকা দেয়, তবে সেটাই নিবে তোমরা, না হলে এই গাছ অদৃশ্য হয়ে যাবে। আমি আসি। চল ভাই, আমরাও বাড়িতে যাই। কিরে, কোথায় ছিলি তোরা? কত চিন্তা করছিলাম আমি। এদিকে পায়ের যন্ত্রণাটাও বেড়েছে, কাজ খুঁজতেও যেতে পারছি না। আর বলো না, আজ অনেক বড় কাণ্ড হয়ে গিয়েছে। এ তো সত্যি রূপকথার কাহিনী দাদু ভাই। চল, আমরা বীজটা আমাদের ঘরের সামনে লাগিয়ে দেই। তুমি আর ভাই বীজটা লাগাও, আমি রান্নাটা সেরে নিই। রাতে খেতে হবে যে, সন্ধ্যা হয়ে এসেছে। ভাই, পরীর কথাই যে সত্যি হয়েছে। দেখ, গাছ কত বড় হয়েছে। শুধু তাই নয়, 7 রঙা পিঠাটা দেখ, কত সুন্দর দেখাচ্ছে। চল, এটা পেরে মা আর দাদিকে দেখাই। আরে, আমার পা তো ঠিক হয়ে গিয়েছে। মা, আপনার কি অবস্থা? আমার তো মনে হচ্ছে বল ফিরে এসেছে শরীরে, কোনো রোগ নেই, আমি একদম সুস্থ। সৃষ্টিকর্তা আমাদের ডাক শুনেছেন, এখন থেকে যা হবে ভালোই হবে। তাই যেন হয় বৌমা। আজ আমি রান্না করব, চলো। কতদিন তোমাদের রান্না করে খাওয়াই না। তোমাদের দুজনকে সুস্থ দেখে অনেক ভালো লাগছে আমার। কি হবে আমার? সব থেকে বড় ওজাকে ডেকে আনো, যত টাকা লাগে আমি দেব।
এসব আমাদের পাপের ফল। মানুষকে অপমান করেছি, সবার টাকা মেরে খেয়েছি, এজন্যই সৃষ্টিকর্তা শাস্তি দিয়েছেন। আমি কথা দিচ্ছি আর কখনো কারোর সাথে অন্যায় করব না গিন্নি। সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে তোলো। আমি এখনই ওজা আনছি। একে তো অনেক বিষধর সাপে কামড় দিয়েছে। এর বেশ আমি নামাতে পারবো না, ক্ষমা করুন মোড়ল মশাই। যত টাকা চান দেব, আমার মেয়েকে বাঁচান। টাকা দিয়ে সব হয় না মোড়ল মশাই, আমি আসি। মুক্তাকে আমার বাঁচাতেই হবে। বিষ মাথায় ওঠার আগে 7 রঙা পিঠে নিয়ে মুক্তাকে খাইয়ে দিই। মোড়ল মশাই, আমি আপনার মেয়েকে বাঁচাবো। সত্যি বলছিস? কিন্তু কিভাবে? এই 7 রঙা পিঠা খাইয়ে। এত মানুষ কেন? কি হয়েছিল আমার? মাথাটা কেমন লাগছে? আমার মেয়ে ভালো হয়ে গিয়েছে। তোকে যে কি বলে ধন্যবাদ দিব মা তিশা। তোদের কত অপমান করেছে, আর সেই তুই আমার মেয়ের জীবন বাঁচালি। এই নে মা, এই উপহারটা তুই রাখ। এই তো অনেক টাকা। এত টাকা নিব কিভাবে আমি? এটা তোর উপহার মা। তিশা টাকা পেয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে। 7 রঙা পিঠার কথা কয়েক গ্রামে ছড়িয়ে পড়ে। কারো কোনো রোগ হলেই তিশার কাছে চলে আসে তারা, আর খুশি হয়ে নানা রকম জিনিস উপহার দেয় তারা তিশাকে।